তাহলে গত ক্লাসে আমরা হচ্ছে দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান সম্পর্কে জেনেছিলাম, আর দুইটা বৃত্তের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক হতে পারে এটা আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত হচ্ছে পরস্পরকে ছেদ করেনি, স্পর্শ করেনি, বরং বাহিরে অবস্থান করছে। এই ক্ষেত্রে যদি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র C1, ব্যাসার্ধ R1, আর এটার হচ্ছে C2 কেন্দ্র, ব্যাসার্ধ R2 হয়, এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই ব্যাসার্ধের যোগফল থেকে বড় হবে, কারণ এই ডিস্টেন্সটা অবশ্যই বড়। ব্যাসার্ধ হচ্ছে এতটুকু আর এতটুকু, এদের যোগফল, আর এই ডিস্টেন্সটা এত বড়। ওই জন্য কি হবে, এই C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2 হবে। তারপর দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, বহিঃস্পর্শ করে, এটা আমরা 4.1 দেখেছিলাম, এটাকে আমরা বলি হচ্ছে বহিঃস্পর্শ। এটাকে আমরা বলি বহিঃস্পর্শ। তো এই তো বহিঃস্পর্শ যখন করে তখন আমরা জানি এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হয় ব্যাসার্ধের যোগফলের সমান। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধের অন্তর থেকে বড় হয় কিন্তু যোগফল থেকে ছোট হয়। তারপর আমরা কি দেখলাম, যদি হচ্ছে দুইটা বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ব্যাসার্ধের অন্তরের পরম মানের সমান, মানে পজিটিভ ভ্যালুটা আসবে। আর দুইটা বৃত্ত যদি পরস্পরের ভেতরে অবস্থান করে, মানে একটা বৃত্ত অন্য একটা বৃত্তের ভেতরে, অন্তঃস্পর্শ করেনি বরং ভেতরে, তখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা R1 - R2 এটার পরম মান থেকেও ছোট হয়। তো এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। তারপর আমরা দুইটা বৃত্তের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক হতে পারে এটা সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা দেখেছিলাম কি, এই সাধারণ স্পর্শকের বেলায় যে দুইটা বৃত্ত যখন এরকম বাহিরে অবস্থান করবে, এদের মধ্যে চারটে স্পর্শক হওয়া পসিবল। এই চারটি স্পর্শকের মধ্যে এই দুইটাকে আমরা বলি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর এই দুইটাকে আমরা বলি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারলাম চারটি স্পর্শক হতে পারে। দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে বা বহিঃস্পর্শ করে, সেই ক্ষেত্রে তিনটা সাধারণ স্পর্শক হওয়া পসিবল। যদি হচ্ছে পরস্পরকে ছেদ করে, তাহলে দুইটা পসিবল। অন্তঃস্পর্শ করলে একটাই হচ্ছে পসিবল। অ্যান্ড যদি হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, ছেদ না করে ভেতরে অবস্থান করে থাকে, তাহলে এখানে কিন্তু কোনো স্পর্শক পাওয়া যাবে না, এটা হবে শূন্যটি। ঠিক আছে, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের স্পর্শক নিয়ে কিছু আলোচনা ছিল। তো আজকে আমরা এই স্পর্শক গুলো নিয়ে কথাবার্তা বলবো। বুঝতে পারলাম, দেখো তো। জি ভাইয়া। ওকে, তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। তো আজকের ক্লাসের শুরুতেই আমরা একটু এই সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক, এই দুইটা নিয়ে একটু কথাবার্তা বলবো, বুঝছো? তো টপিকের নাম দাও সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম টপিক। টপিকের নাম সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শক। এই দুইটার সমীকরণগুলো হচ্ছে কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা একটু দেখব। ঠিক আছে, তির্যক সাধারণ স্পর্শক। ওকে, তো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, আজকে একটু আলোচনা করলাম যে দুইটা বৃত্ত যদি পরস্পর বাহিরে অবস্থান করে, বহিস্থভাবে স্পর্শ করেনি, ছেদও করেনি, বরং বাহিরে অবস্থান করছে, এই ক্ষেত্রে আমরা এই ধরনের স্পর্শক দেখতে পারি। কেমন সেটা মনে করে আমরা প্রথমে হচ্ছে ধরো সরল সাধারণ স্পর্শকটির কথা বলি। ঠিক আছে,
আমরা প্রথমে সরল সাধারণ স্পর্শক নিয়ে কথা বলব। এখানে লেখা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এখানে কেস ওয়ান নাম দিতে পারো। এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তো আগে ড্র করিও না, আমি হচ্ছে ড্র করি, তারপর ড্র করি। সরল সাধারণ স্পর্শক। Okay, তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্ত, এই বৃত্তের মনে করো কেন্দ্র দেয়া আছে। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে তোমার C1, আর এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো R1। ওটা আমরা পরে নিচ্ছি। আর মনে করো আরেকটা বৃত্ত দেয়া আছে, ওই বৃত্তটা এইরকম। ঠিক আছে, ওই বৃত্তটা হচ্ছে এই যে এইরকম। একটু ছোট করি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র C2। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে C2। তো আমরা যেহেতু সরল সাধারণ স্পর্শক নিয়ে কথা বলবো, তাহলে এই তো এই দুটি স্পর্শক হবে। এটা আমরা ইজিলি বুঝতে পারছি। তো স্পর্শক গুলো ড্র করে ফেল। ঠিক আছে, এখান থেকে স্পর্শকটা ড্র করে ফেল। ওকে, তাহলে এই জিনিসটাকে নিচে নিয়ে আসি। ঠিক আছে, এই যে এটা একটা সরল সাধারণ স্পর্শক হলো, আর মনে করো এটা একটা সরল সাধারণ স্পর্শক হলো। একটা কাজ করো, এটা একটু বর্ধিত করে দাও। এই জিনিসটাকে একটু বর্ধিত করে দাও, স্পর্শকটাকে বর্ধিত করে দাও। স্পর্শকটা একটু বর্ধিত করে দাও। ওকে, তারপর এই যে এখান থেকে আরেকটি স্পর্শক ড্র করো। এখান থেকে আরেকটি স্পর্শক আমরা একটু ড্র করি। এই স্পর্শকটাকেও বর্ধিত করে দাও। বর্ধিত করলে আমরা দেখতে পারবো এরা কিন্তু একটা পয়েন্টে মিলিত হবে। বুঝছো, এটা হচ্ছে একটা পয়েন্টে মিলিত হবে। কিন্তু আমাদের এই চিত্রটা একটু হয়ে গেছে, এটা একটু ছোট করো, তাছাড়া মেলানো একটু কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে এবার হচ্ছে এটাকে একটু মিলাই। থাম, এটাকে হচ্ছে একটু মেলানোর ট্রাই করি। তাহলে আমরা কি করবো বুঝছো, আমরা বেসিক্যালি এটা ছেদ করে দেব, ওই জন্য এই কাজটা করছি। আমরা হচ্ছে এদেরকে একটু ছেদ করে দিব। এই তো, এই বৃত্তের সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে কি হবে, একসময় একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই ছেদ বিন্দুটা আসলে এখানে দেখাবো, সেই জন্য এই কাজগুলো করছি। তো হচ্ছে আমরা ধরলাম এই দুটা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, আর এটাকে এইভাবে করি। এবার হয়েছে। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের, এই বৃত্ত দুইটার সরল সাধারণ স্পর্শক, তাই না? এই বৃত্ত দুইটার সরল সাধারণ স্পর্শক। এই পর্যন্ত আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা নেই। তো এখন একটা কাজ করো, এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর একটা লম্ব ড্র করো। লম্ব না করলেও হ্যাঁ, লম্ব তো হবে আর কি। এখান থেকে কেন্দ্র থেকে স্পর্শকের উপর, মানে কেন্দ্র এবং স্পর্শ বিন্দুর মধ্যবর্তী এই দূরত্বকে আমরা যদি সরলরেখা দ্বারা অ্যাড করে দিই, এটা একটা লম্ব হবে, আর এটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তো এটা C1, এই জন্য এটা R1 ধরলাম। এখান থেকে একটি স্পর্শক ড্র করো, এখান থেকে C2, এটা হবে R2। এই পর্যন্ত বুঝতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তো। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটাও কি হবে, এটাও হচ্ছে লম্ব। এখন যেটা হয়, আমাদের চিত্রটা যদি অ্যাকুরেট হয়, তাহলে এই যে C1 C2 আর এই ছেদবিন্দুটা একই রেখার উপর অবস্থান করবে। ঠিক আছে, এই যে C1, এই C1 C2 আর এই রেখাটা, এই ছেদবিন্দুটা, এই তিনটা আসলে একই রেখার উপর অবস্থান করবে। তো এই তিনটাকে হচ্ছে একই রেখার মধ্যে নিয়ে যাও। এই তিনটাকে একই রেখার মধ্যে নিয়ে যাও। থাম, এটা একটু মডারেট করি। এখান থেকে এই চিত্রটা আঁকানো একটু কঠিন। এখান থেকে আঁকানো একটু ঝামেলা। থাম, হুম, এটা করে দিলাম। এবার হচ্ছে
ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের C1 কেন্দ্র, এটা হচ্ছে আমাদের C2 কেন্দ্র, আর আমরা মনে করলাম এই সরল সাধারণ স্পর্শক দুইটা, এই সরল সাধারণ স্পর্শক দুইটা এরা পরস্পর হচ্ছে পি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এরা হচ্ছে পি বিন্দুতে মিলিত হয়েছে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? একটু বলো তো। না এই পর্যন্ত ভাইয়া। কোনো সমস্যা? এই পর্যন্ত কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে এখন একটা কাজ করো, আমরা এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে C1, এই যে এই পয়েন্টটাকে একটা পয়েন্ট ধরো, এটাকে আমরা এ পয়েন্ট ধরলাম, আর এটাকে ধরো হচ্ছে বি পয়েন্ট। আমরা এখান থেকে একটা সমীকরণ দাঁড় করানোর ট্রাই করব, বা একটা কনসেপ্ট দাঁড় করানোর ট্রাই করব, যেটা আমাদের সমীকরণ বের করতে সাহায্য করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই স্পর্শ বিন্দুটা হচ্ছে এ, এই স্পর্শ বিন্দুটা হচ্ছে বি। খুব ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে C1A P এই ত্রিভুজ নিব, আর C2D P এই দুই ত্রিভুজ নিব। ঠিক আছে না? তাহলে কি করলাম, আমরা হচ্ছে C1AP ত্রিভুজ নিব, C1AP, আর ত্রিভুজ এই C2BP, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ওকে, এখন দেখো তো এই C1AP ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি না? হুম, জি এই ভাইয়া। কোণটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে C1AP এই কোণ, এই কোণ, আর এই C2BP এই দুইটা কোণ পরস্পর সমান। তারপর আমি এখান থেকে বলতে পারি না যে এই কোণটা হচ্ছে দুই ত্রিভুজেরই কমন কোণ, এই কোণটা। হুম, জি ভাইয়া। তাহলে বলে ফেলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা হবে হচ্ছে AP C1 বা C1PA, এটা সমান হবে কোণ C2PB। তাহলে অবশিষ্ট কোণটাও সমান হয়ে যাবে না? বলতো, এই জি ত্রিভুজগুলোর ভাইয়া। অবশিষ্ট কোণও সমান হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে এটাও লিখে ফেলো যে অতএব, অতএব অবশিষ্ট, অবশিষ্ট কোণ C1, সরি C1 না, কোণ AC1P, কোণ AC1P ইজ ইকাল টু, ওটা হবে কোণ AC1P ইজ ইকাল টু কোণ BC2P। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সদৃশ, বলা যায় না? অতএব, অতএব ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ। এখন আমাকে বলো, ত্রিভুজদ্বয় যদি সদৃশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, বলো। কোণ আর বাহুগুলোর অনুপাত সমান। তাহলে কি হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো নিয়ে ফেলো, অনুরূপ বাহুগুলো নিয়ে ফেলো। অনুরূপ বাহুগুলো কি হবে, অনুরূপ বাহুগুলো দেখো আছে এখানে লিখি। অনুরূপ বাহুর ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মনে করো, আমরা মনে করো হচ্ছে এই যে এই বাহু, এই বাহু, আর এই বাহুগুলো নিই। ঠিক আছে, বাকি বাহু আমাদের দরকার হবে না। তাহলে দেখো, আমরা হচ্ছে এই বাহুটা নিই C1P, তাহলে C1P ডিভাইডেড তোমার হচ্ছে আমরা নিলাম হচ্ছে C2P। তাহলে এটা সমান কি লিখতে পারি বলো তো, C1P অনুপাত C2P, এটা সমান আমি লিখতে পারি না যে C1A ডিভাইডেড C2B, লেখা যায়? বলো, জি ভাইয়া। এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো C1A সমান কত, C1A সমান আমি লিখতে পারি হচ্ছে R1, আর C2B সমান লিখতে পারি R2। এটা লেখা যায়, এটা লেখা যায়। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে এখানে দেখো এই C1P আর C2P, এই C1P আর এটা হচ্ছে C2P, এই দুইটা রেখার কমন বিন্দু এটা না? এই দুইটা রেখার কমন বিন্দু এটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই P বিন্দুটা, এই P বিন্দুটা
এই C1P আর C2P কে একটা অনুপাতে ভাগ করেছে না? একটু বলো তো এটা। জি ভাইয়া। তাহলে কিভাবে ভাগ করেছে? অন্তস্থভাবে নাকি বহিস্থভাবে সেটা একটু বলো। বহিস্থভাবে। বহিস্থভাবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই P বিন্দুটা C1P এবং C2P কে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝতে পারলাম? জি বুঝতে ভাইয়া। পার ওকে। এই জিনিসটা দেখার জন্যই আমরা এত কাজ করলাম, এটাই আমাদের লাগবে। তো এখান থেকে আমি বলতে পারি যে অতএব বা এখানে এখানে পি বিন্দুটি এখানে পি বিন্দুটি C1P ও C2, হ্যাঁ, C1P ও C2P কে R1 অনুপাত R2 অনুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত করে। ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ, দুইটা রেখাকে বহির্বিভক্ত করে। আরেকবার। মানে C1P আর C2P দুইটা আলাদা আলাদা রেখা না? হ্যাঁ, দুইটা আলাদা না, সেম রেখা। সেম রেখা, একই রেখার উপর অবস্থান করছে তো। এই তো C1P হচ্ছে এটা আর C2P এটা, একই রেখার উপর অবস্থান করছে। বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, এই সরল সাধারণ স্পর্শক দ্বয়কে যদি আমরা বর্ধিত করি, তাহলে তারা যেই বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটা এই C1P এবং C2P কে R1:R2 এই অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আমাদের সামনে লাগবে, এই কনসেপ্টটাই আমাদের সামনে লাগবে। তো ঠিক সেম ভাবে চলো আমরা এখন পরের কাজটাও করে ফেলি। এবার হচ্ছে কেস 2 দাও। এবার আমরা দেখব হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। কেস 1 এটাই যে আমরা জাস্ট দেখলাম যে সরল সাধারণ স্পর্শক দ্বয়কে যদি আমরা বর্ধিত করি, তাহলে তারা যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটা ওই C1P এবং C2P কে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। এই জিনিসটা মনে রাখলেই হবে। ঠিক সেম ভাবে আমরা চলো তির্যক সাধারণ স্পর্শকেরটা দেখি। তির্যক সাধারণ স্পর্শক, এই তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আমরা অনেকটা সেম ধরনেরই জিনিস পাবো। এটা জাস্ট হবে হচ্ছে অন্তর্বিভক্ত। বুঝছো? এটা জাস্ট অন্তর্বিভক্ত হবে। চলো এটা আমরা একটু দেখে ফেলি। এটা কাজ করি, আমি হচ্ছে এখানে আগে স্পর্শক গুলোই ড্র করি। এখানে স্পর্শক গুলি আগে ড্র, তাছাড়া পরে মেলাতে একটু কঠিন হয়ে যায় এখানে। ভাইয়া, জি, বলো। উপরের ওইটা না একটু বুঝি নাই। কোনটা কোন পার্টটা? মানে লেফটের লাইনটা। এটা? এখানে C1, জি ভাইয়া, পি তো একটা সাধারণ বিন্দু। হ্যাঁ, পি একটা সাধারণ বিন্দু। তাহলে ওইটা C1 C2 হবে না? C1 C2 কে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। আমরা যখন হচ্ছে, আচ্ছা, সরলরেখায় যাও। সরলরেখায় আমরা কি করতাম, আমরা করেছি না এই টাইপের প্রবলেম। এই যে এই জিনিসটা, একটা বিন্দু একটা রেখাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে, এই জিনিসটাই তো, এই জিনিসটাই যে জি ভাই, আর এখানে বিন্দুটা, পিকিউ, আরেকবার। আর আর বিন্দুটা পিকিউ রেখাকে বহির্বিভক্ত করছে না? হ্যাঁ, বহির্বিভক্ত করেছে। আর বিন্দুটা পিকিউ কে বহির্বিভক্ত করেছে। তো আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ যে এই পয়েন্টটা হচ্ছে বাহিরে মানে রেখার উপর অবস্থান করছে সেই জন্য। জি ভাইয়া। আচ্ছা, থামো, দেখি। এখানে পি বিন্দুটা প্রথম কথাটা তো বহির্বিভক্তই হবে, তাই না? এটা জি বহির্বিভক্ত হবে ভাইয়া। না? জি আর ভাইয়া। হচ্ছে এখান থেকে কি হচ্ছে দেখো, এটা তো বহির্বিভক্তই হবে। আর হচ্ছে এখান থেকে এই একটা অনুপাত পাবো আর এখান থেকে এই একটা অনুপাত পাবো, তাই না?
তাহলে এটা কোন জি ধরনের ভাইয়া, অনুপাত? এটা তো বহির্বিভক্তই হবে। এটা বহির্বিভক্ত হবে কিন্তু এটা C1 C2 কে বহির্বিভক্ত করবে না। সি সি ওয়ান ওয়ান সি টু সি টু দেখুন। C1 C2 কে বহির্বিভক্ত করবে কিভাবে? C1 C2 তো এই রেখা, C1 C2 তো এই রেখা, এই বিন্দুকে বহির্বিভক্ত করবে কিভাবে? C1 C2 মানে যে দুটা কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা। C1 C2, হ্যাঁ মানে এটাও বলতে পারো, এটাও বলতে পারো। মানে আমি বেসিক্যালি হচ্ছে এই দুইটা পয়েন্টকে যোগ করে বর্ধিত করে দিয়েছি, তো তুমি ওইভাবেও বলতে পারো C1 C2 কে। হ্যাঁ ওইভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। C1 C2 কে বলা যে কথা, আর এই C1 C2 বর্ধিতাংশকে বলা একই কথা, জাস্ট বর্ধিত করে দিয়েছি। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। এই যে এখানে আমরা বর্ধিত করে দিয়েছিলাম, একই কথা, বুঝছো? সেম কথা। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। তাহলে চলো এবার হচ্ছে আমরা অন্তর্বিভক্তটা দেখি। অন্তর্বিভক্ত, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এখানে একটা বৃত্ত ড্র করো, এখানে একটা বৃত্ত ড্র করো। এটা হচ্ছে একটা বৃত্ত, থাম, এখানে আঁকানো ঝামেলা না, হয়েছে। এই যে এখানে একটা বৃত্ত, আর এখানে একটা বৃত্ত ড্র করো। আমরা তির্যক সাধনী স্পর্শক নিয়ে কথা বলছি, ওই জন্য এখানে তির্যক সাধারণ স্পর্শকটা ড্র করে ফেলো। তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে বেসিক্যালি যেটা দেখা যাবে যে এই যেই বিন্দুতে এই দুই স্পর্শক ছেদ করে, ওই বিন্দু একটা কমন পয়েন্ট দিয়ে দাও, একটা নাম দিয়ে দাও। এই বিন্দুকে আমি ধরলাম পি পয়েন্টই ধরলাম, আগের বারের মতো পি পয়েন্ট ধরলাম। ঠিক আছে, এটা হচ্ছে পি পয়েন্ট। তো দেখা যায় এই বৃত্তের কেন্দ্র, এই পি পয়েন্ট এবং এই বৃত্তের কেন্দ্র, এই তিনটা একই রেখার উপর অবস্থান করে। তো সেইভাবে একটু ড্র করে ফেলো। এই তিনটা পয়েন্ট একই রেখার উপর অবস্থান করবে। ঠিক আছে, ওকে। তাহলে এই তো, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, আমি ধরলাম C1, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে C2। আর এখান থেকে কি করবা? স্পর্শক গুলো টেনে দাও, এখান থেকে স্পর্শক মানে হচ্ছে ব্যাসার্ধ গুলো এখান থেকে স্পর্শক পর্যন্ত টেনে দাও, স্পর্শ বিন্দু পর্যন্ত। ওকে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে লম্ব হবে। ঠিক সেম ভাবে এখানেও ইয়ে করে দাও, এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে কাজটা আছে, এখানে নিচেরটা করো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা না, ঠিক আছে, তো নাম দিয়ে দাও। এটাকে হচ্ছে আমি এ পয়েন্ট দিলাম, আর এটা হচ্ছে বি পয়েন্ট দিলাম। ওকে, এখন এই দুইটা কোণ তো সমকোণ, তাতে কোনো সন্দেহ নাই। তারপর বলতে পারবা আর কোন দুইটা কোণ এখানে সমান হতে পারে? কোন দুইটা কোণ? ভাইয়া AP C1 আর BP C2। AP C1 আর BP C2, মানে এই যে এই কোণ আর এই কোণ। কারণ কি? এরা পরস্পর হচ্ছে বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। এন্ড ফাইনালি যেটা থাকলো, ওই অবশিষ্ট কোণটাও সমান। ওই অবশিষ্ট কোণ বলতে এই যে এই কোণ আর হচ্ছে এই কোণ। তাহলে এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি, একটু লেখো এখানে, এখান থেকে আমি বলতে পারি যে কোণ এই C1AP ইজ ইকাল টু, আমরা এই দুই ত্রিভুজ নিচ্ছি, AC1P আর PBC2। তাহলে কোণ C1AP এই কোণ আর PBC2 পরস্পর সমান। তারপর কোণ APC1 ইজ ইকাল টু হবে BPC2। অতএব বাকি যে কোণটা আছে ওটাও সমান। AC1P ইজ ইকাল টু হবে হচ্ছে BPC2। বুঝতে পারলাম? জি ভাইয়া। এই BPC2 না তো, BPC2 না, BC2P, BC2P। এখান থেকে আমি বলতে পারি যে এই দুই ত্রিভুজ পরস্পর সদৃশ। কোণ AC1P ও কোণ BPC2 পরস্পর সদৃশ, পরস্পর
তাহলে সদৃশ হলে কি হয়? অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান হয়ে যায়। তো এবার অনুরূপ বাহুগুলোর অনুপাত দাও, তাহলে আমাদের কাজ শেষ। অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা এখান থেকে বের করে ফেলি। তাহলে মনে করো হচ্ছে এই যে এই ত্রিভুজের এই C1P আর C2P নাও। এই C1P অনুপাত C2P, এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো তো, C1 C1P A C1A by ডিভাইডেড C2B. C2B, আর এটা সমান কি হবে? এটা সমান হবে হচ্ছে R1 ডিভাইডেড R2। এবার দেখো P বিন্দুটা এই রেখার মধ্যে অবস্থান করছে না? P জি বিন্দুটা ভাইয়া। P বিন্দুটা হচ্ছে এই রেখার মধ্যে অবস্থান করছে। ওই জন্য আমরা এখানে কি বলতে পারবো? এখানে আমরা বলতে পারবো যে এই P বিন্দুটা C1 C2 রেখাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? আচ্ছা, ওই জিনিসটাকে তুমি C1 C2 লিখতে পারো। C1 C2 লেখাটা আই থিঙ্ক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝছো? এটা C1 C2 করে নাও। C1P C2P এটাকে না লিখে, মানে এটা লিখলেও ভুল হয় না, বাট এই জিনিসটা হচ্ছে C1 C2 লেখাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। C1 C2 কে এই অনুপাতে বহির্বিভক্ত করে, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? এই জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝতে পারলাম? জি এটাই ভাইয়া। হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা ডট ডট দিতে পারো। তাহলে P বিন্দুটা এখানে বহির্বিভক্ত করেছে সেটা আমরা বুঝতে পারছি। ওকে, C1 C2 ধরেই করি, এটাই ভালো। তাহলে এখানেও সেভাবে লিখে ফেলো। এখানে আমি কি বলতে পারি? এখানে আমি বলতে পারি P বিন্দুটা এবার C1 C2 কে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে। তো লিখে দাও যে এখানে এখানে P বিন্দুটি C1 C2 কে R1:R2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝতে পারলাম? এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এই দুইটা ইনফরমেশন আমাদের হচ্ছে প্রয়োজন। এই দুইটা ইনফরমেশন আমাদের সামনে প্রয়োজন। ক্লিয়ার এ পর্যন্ত? দেখো তো। জি ভাইয়া। ওকে, এবার এবার চলো আমরা আরেকটা কনসেপ্ট শিখবো। এই কনসেপ্টটা আমাদের সামনে প্রয়োজন হবে। আমরা সবগুলো হচ্ছে আগে দেখে নিই, তারপর হচ্ছে আমরা ম্যাথে যাব। ম্যাথ খুব বেশি নাই, কয়েকটা ম্যাথ আছে, বাট কনসেপ্ট গুলো আগে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। লেখো, লেখা হচ্ছে স্পর্শবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবারকার টপিকের নাম হচ্ছে স্পর্শবিন্দুর স্পর্শ আচ্ছা স্পর্শ বিন্দুদ্বয়ের স্পর্শ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। স্পর্শ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? কি ব্যাপারটা একটু ভালো করে দেখো, সহজে। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো মনে করো এই বৃত্তের হচ্ছে একটা কমন, এই বৃত্তের একটা হচ্ছে কমন স্পর্শক হচ্ছে এটা। এটা হচ্ছে এই বৃত্তের কমন স্পর্শক, মানে এই একটা বৃত্ত আরেকটা যে বৃত্ত নিব তাদের কমন স্পর্শক। তো আরেকটা বৃত্ত মনে করো এইরকম। ঠিক আছে? এইরকম। তো এই দুইটা বৃত্ত পরস্পরকে আবার বহিঃস্পর্শ করে আছে। এই দুইটা বৃত্ত পরস্পর কি করেছে? বহিঃস্পর্শ করে আছে। এই যে এইরকম করে আছে। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে আছে এইরকম করে। বুঝতে পারলাম? দেখো তো এই জিনিসটা। জি ভাইয়া। ওকে, তো এই বৃত্তের কেন্দ্রটা হবে এই যে এটা ধরলাম, এই বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের কেন্দ্র এটা। তো এখন কি করতে হবে দেখো,
আমি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে আমি হচ্ছে ব্যাসার্ধ ড্র করব, মানে স্পর্শকের উপর লম্ব নিব আর কি, এই যে এটা নিব। আর এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এটা। তাহলে এখানে বলো তো স্পর্শ বিন্দু কোনগুলো? এই যে এটা আর এটা স্পর্শ বিন্দু না? এই যে জি এটা, ভাইয়া। এটা হচ্ছে একটি স্পর্শ বিন্দু। আমরা ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ, আর এটা হচ্ছে আরেকটি স্পর্শ বিন্দু, এই বিন্দুর নাম আমি ধরলাম বি। তো আমাদের আলটিমেট এইম হচ্ছে এই স্পর্শ বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। যখন এরকম করে দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করবে এবং তাদের একটা সাধারণ স্পর্শক থাকবে, এই ক্ষেত্রে এটা। বুঝতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে মনে করো যে এই যে বড় বৃত্ত যেটা আছে, এই বড় বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরলাম এ। ঠিক আছে, বড় বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরলাম এ। ভালো করে দেখো, এই বড় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম স্মল এ, আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এটা আমি ধরলাম স্মল বি। ঠিক আছে, এটা আমি ধরলাম। তারপর একটা কাজ করো, এই যে এখান থেকে এই দুইটা কেন্দ্র যোগ করে দাও, এই দুইটা কেন্দ্রকে যোগ করে দাও, এই দুইটা কেন্দ্রকে যোগ করে দাও। ঠিক আছে, এই দুইটা কেন্দ্রকে আমি যোগ করে দিলাম। তাহলে দেখো তো, আমি এই পর্যন্ত ডিস্টেন্সকে আমি স্মল এ বলতে পারি না? স্মল এ বলতে পারি না? জি ভাইয়া। অবশ্যই বলতে পারি। আর এটাকে আমি বলতে পারি হচ্ছে স্মল বি। ঠিক আছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা আসলে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। এটা আমরা বহিঃস্পর্শের মানে শর্ত থেকে আগেই বলতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার? বলো। জি ভাইয়া। ওকে, এখন যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে এই যে এবি রেখার সমান্তরাল করে, এবি রেখার সমান্তরাল করে এই বিন্দু থেকে একটা রেখা ড্র কর। এই যে এই কেন্দ্র থেকে এবি এর সমান্তরাল করে আমি এখানে একটা রেখা ড্র করলাম। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি, এটা জি বুঝতে ভাইয়া। পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, এই তো কেন্দ্রগুলোর নাম দিয়ে দিতে পারো। কেন্দ্রগুলোর নাম ধরো হচ্ছে, এটা আমি ধরলাম C1 ধরলাম, এটা ধরো হচ্ছে আমি C2 ধরলাম, এটা ধরলাম C2। আর একটা কাজ করো, এই বিন্দুটার নাম দিয়ে দাও ডি, এই বিন্দুর নাম দিয়ে দাও ডি। এখন কি করেছি দেখো তো, আমি হচ্ছে যে কাজটা করেছি যে এটা হচ্ছে এখানে লম্ব আছে, এটা হচ্ছে এখানে লম্ব আছে, আর এই রেখাটা আমি কাইন্ড অফ একটা স্ট্রেট লাইন এখানে এরকম ধরে নিয়েছি। আর এখানে যে কাজটা করেছি, C2 থেকে AB এর সমান্তরাল করে আরেকটা রেখা এখানে আমি ড্র করে নিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি হুম। ভাইয়া। ওকে, তাহলে এখানে দেখো তো, এখানে এই যে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো না? এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো না? দেখো তো এর ভেতরে, জি ভাইয়া। এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তো আমার আলটিমেট এইম কি? এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে আমাদের হচ্ছে এই বাহু আর এই বাহু পরস্পর সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে আমি যদি কোনোভাবে সিডি মানে C2D এটার দূরত্ব বের করতে পারি, আমি কিন্তু এবি এই দূরত্বটাও বের করতে পারবো। ঠিক আছে, তো আমাদের কাজটা এখন কি হবে, এই C2D এটা বের করা। তো দেখো এই C2D যেটা আছে, এটা কিন্তু এই ত্রিভুজের অংশ, এটা হচ্ছে এই ত্রিভুজের অংশ। তো এই ত্রিভুজটা কিন্তু আবার সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা আবার সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের আমার হচ্ছে এই বাহুটার মান জানি, আমি যদি কোনোভাবে এই বাহুটার মান জানতে পারি তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা এই বাহুটার মান কি এখান থেকে পেতে পারবো? বলতো, এই বাহুটার মান কোনোভাবে কি পাওয়া জি পসিবল? ভাইয়া। পাওয়া কিন্তু পসিবল। কিভাবে পসিবল একটু চিন্তা করো, এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, তাহলে এই বাহু যদি বি হয়, এই বাহুটাও কত হবে? এটাও কত হবে? জি বি হবে, এটাও ভাইয়া। হবে বি। হ্যাঁ বলো। সারা কি আপনার মেসেজ সিন করছিল? সারা কোন মেসেজ? ওই যে ক্লাস করাবেন এই মেসেজ। আহ বলতে পারছি না। ও মনে হয় ঘুমায়। ও বলছিল আপনি ক্লাস শুরু করলে ওকে একটা কল দিতে।
এখন আর বুঝতে পারবে না, বুঝছো? টপিক যেহেতু মিস করে ফেলেছে, এখন আর বুঝতে পারবে না হয়তো। দেখো সমস্যা নেই, রেকর্ড করে নিবেনি, কোনো প্রবলেম হবে না। দেখো, তাহলেই তো এটা হচ্ছে আমাদের বি, তাহলে এই পুরোটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি, তাহলে এতটুকু ডিস্টেন্স কত হবে বলো? a minus b। এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হবে হচ্ছে এ মাইনাস বি। তো আমরা এখন এই ত্রিভুজের এই বাহুটা জানি, এই বাহুটা জানি, আমরা তাহলে খুব সহজেই এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো বের করে ফেলো, বের করে ফেলো। তার আগে একটু লিখে ফেলো এখানে, যে এখানে আমাদের সি ওয়ান সি টু এটা হবে কত বলো তো? সি ওয়ান সি টু কত হবে? a সি plus ওয়ান b। সি টু এ প্লাস বি, এটা হবে হচ্ছে এ প্লাস বি। আর এই সি ওয়ান ডি এটা কত হবে? সি ওয়ান ডি এটা হবে তোমার a হচ্ছে এ minus b। মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমার লাগবে হচ্ছে এই সি টু ডি, এটার মান লাগবে। ঠিক আছে, তো এখান থেকে সি টু ডি এটা বের করে ফেলো। সি টু ডি সমান কি হবে? এটা হবে হচ্ছে রুট ওভার এই সি ওয়ান সি টু তার উপর হোল স্কোয়ার মাইনাস সি ওয়ান ডি তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, করে ফেলো এখন। এটা দেখো, এটা কি হবে? এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বলো, বাচ্চাকালে পড়েছিলা, এটা কি জিনিস? 4ab। 4ab, তাই না? এটা হবে রুট ওভার 4ab। তো এটাকে সুন্দর করে আমি লিখতে পারি কি, 2 রুট ওভার a ইন্টু বি, এভাবে লিখতে পারি না? 2 ইন্টু রুট ওভার জি a ভাইয়া। ইন্টু বি। তাহলে এখান থেকে আমি হচ্ছে এই সি টু ডি, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এখান থেকে আমি বলতে পারি অতএব এ বি, এ বি এটাও সমান হবে রুট ওভার এইচ, এটা এ, 2 ইন্টু রুট ওভার এ বি। তাহলে 2 ইন্টু রুট ওভার এ বি মানে কি? এখান থেকে আমি কি বলতে পারি, আমি কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি? দুইটা বৃত্ত যদি এইরকম হচ্ছে বহিঃস্পর্শভাবে অবস্থান করে, মানে বহিস্থভাবে স্পর্শ করে থাকে, এবং তারা এরকম একটা সাধারণ স্পর্শকের উপর অবস্থান করে, তাহলে এই যে স্পর্শ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? 2 রুট ওভার এই বৃত্তের ব্যাসার্ধ গুণন এই বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পেরেছি? দেখো তো, জি ভাইয়া। এই কনসেপ্টটা কিন্তু আমাদের একটা ম্যাথে প্রয়োজন হবে, ওই জন্য এটা দেখাই দিলাম। ক্লিয়ার? কঠিন লাগলো এটা বলো? হ্যাঁ ভাইয়া। ওকে, এগুলো জাস্ট হচ্ছে একদম অ্যালজেব্রা আর হচ্ছে তোমার কি জিওমেট্রি, এই দুটো। তাহলে আমরা হচ্ছে একটু সাম আপ করি কি কি শিখলাম এখানে। আমরা হচ্ছে সরল সাধারণ স্পর্শকের মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম, যেখানে আমরা কি বললাম, যে সরল সাধারণ স্পর্শককে যদি আমরা সামনে বর্ধিত করে দিই, তারা একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আর দেখা যায় যে সি ওয়ান সি টু এবং পি, এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করে। এখান থেকে আমরা দেখলাম কি, যে পি বিন্দুটা এই সি ওয়ান সি টু, পি বিন্দুটা সি ওয়ান সি টু কে আর ওয়ান ইস টু আর টু এই অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, আমরা এই জিনিসটার থেকে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো তোমরা চাইলে এটাকে বাদ দিতেও পারো, এটা আমাদের ম্যাথে প্রয়োজন হবে, ওই জন্য এটাই দেখালাম। বুঝছো, এটাই লিখে দিলাম যে সি ওয়ান সি টু কে এটা হচ্ছে আর ওয়ান ইস টু আর টু এই অনুপাতে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত করবে। ঠিক আছে, বহির্বিভক্ত করবে। ওকে, তারপর 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 আমরা দেখলাম তির্যক সাধন স্পর্শক। এই তির্যক সাধন স্পর্শকের ক্ষেত্রে জাস্ট কি হবে, ওই বহিঃস্পর্শের জায়গায় অন্তঃস্পর্শটা চলে আসবে, আর কিছু না। ঠিক আছে, মানে অন্তর্বিভক্তটা চলে আসবে, অন্তর্বিভক্ত। এটা আই থিঙ্ক বুঝতে পেরেছি। তারপর আমরা এই কন্ডিশনে দেখলাম যে দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, তাদের হচ্ছে একটা কমন এরকম স্পর্শক থাকবে, তাহলে এই স্পর্শ বিন্দুদার মধ্যবর্তী কি দূরত্বটা কি হবে? 2 রুট ওভার দুইটা বৃত্তের ব্যাসার্ধের গুণফল। ক্লিয়ার? দেখো তো। জি ভাইয়া। ওকে, চলো, এই জিনিসগুলো ক্লিয়ার হলে আমরা এখন ম্যাথে চলে যাই।
ম্যাথ খুব বেশি একটা নেই, কয়েকটা ম্যাথ আছে। হ্যাঁ, এই কয়েকটা ম্যাথ। এটা হচ্ছে এমসিকিউ আর কি, যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে তাদের কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান থাকবে? কয়টি হবে বলতো? 3টি। 3টি। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাদের 3টা হচ্ছে সাধারণ স্পর্শক থাকবে। কিভাবে? আমরা একটু দেখে ফেলি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর হচ্ছে এটা একটা বৃত্ত, আরেকটা হচ্ছে এই যে এটা, এটা মনে করো আরেকটা বৃত্ত, বহিস্থভাবে স্পর্শ করেছে, এরা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করেছে। থাম, এই যে এরা হচ্ছে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। তাহলে একটা স্পর্শক হবে, সাধারণ স্পর্শক হবে এই যে এটা, এটা, আরেকটি স্পর্শক হবে এই যে এটা, আরেকটি স্পর্শক কোনটা হবে? আরেকটি স্পর্শক হবে এই যে এটা। ঠিক আছে, এটা। তাহলে তিনটা তিনটা আমরা স্পর্শক দেখতে পারি, সাধারণ স্পর্শক। ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, তাহলে এটি উত্তর। এটা হচ্ছে রাজশাহী মানে বিশ্ববিদ্যালয় এসেছে। হয়ে গেল। তাহলে 3টা হবে উত্তর, এই 3টি, এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো কি বলেছে এখানে। তোলো কোশ্চেনটা। কোশ্চেনটা তুলে ফেলো। বলেছে দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস টু দ্য সার্কেলস, এটা আর এটা, মানে এই দুইটা বৃত্তের কয়টা হচ্ছে কমন ট্যানজেন্ট থাকবে, এটা আমার বের করতে হবে। ঠিক আছে, দেখ, খুবই সহজ এটা। বলেছে দুইটা বৃত্তের সমীকরণ তোমাকে এখানে দিয়েছে, দুইটা বৃত্তের সমীকরণ, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4, আরেকটা হচ্ছে এই যে এটা। তো প্রশ্ন হচ্ছে এই যে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা, এটা আমার বের করতে হবে। তাহলে একটু আমাকে বলো তো যে এই ম্যাথটা কিভাবে করব, কিভাবে করা যায় এই ম্যাথটা? ভাইয়া দুটা কেন্দ্র বের করে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। হুম, তারপর? তারপর ব্যাসার্ধ যোগ করে দেখবো, যোগ করলে যদি সমান হয় তাহলে বহিঃস্পর্শ করবে, হুম, আর বিয়োগ সমান হলে হচ্ছে অন্তঃস্পর্শ করবে। হুম। আমরা কি শুধু এই দুইটাই চেক করব, বলো তো? এরপর হচ্ছে যদি যে আরো শর্তগুলো আছে ওগুলো চেক করা হ্যাঁ, লাগবে। আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই তোমার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে এই ব্যাসার্ধদ্বয়ের যোগফল বিয়োগফল এগুলো বের করে দেখব যে কোন শর্তটা এখানে ফুলফিল করে। যেই শর্তটা ফুলফিল করবে সেইভাবে আমাদের সামনে আগাতে হবে। চলো চলো আমরা দেখে ফেলি কিভাবে এটা সলভ করতে হয়। এগুলো সহজ ম্যাথ, এগুলো জাস্ট হচ্ছে ওয়ার্ম আপ করার জন্য। তাহলে এই তো, এই বৃত্তটা দিয়েছে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলো? 0,0, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। 2। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে এই বৃত্তটা নাও। এই বৃত্ত দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 24 ইজ ইকাল টু 0। তো এই বৃত্তের কেন্দ্র কত? 3,4। আর এই বৃত্তের ব্যাসার্ধটা একটু বের করে ফেল, দেখো কত আসে। ডি স্কোয়ার
প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। 7 আসে তাই না? 25 আর 24 49, হ্যাঁ 7 আসে। 7 আসে না? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে করে ফেলো। এবার দেখো C1 C2 সমান কত আসে এখানে। এখানে C1 C2 কত আসবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত আসবে এখানে? এটা আসবে হচ্ছে 5। তাহলে আমাকে বলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার ইয়েটা আছে C1 C2, এটার মান হচ্ছে 5। এখন একটা কাজ করো, R1 প্লাস R2 করে দাও। R1 প্লাস R2 কত হবে? এটা হচ্ছে 2 প্লাস 7, এটা হচ্ছে 9। স্যাটিসফাই তো করলো না। এবার একটা কাজ করে দাও, এবার হচ্ছে R2 মাইনাস R1 করো। কত হয় বলো তো? 7 মাইনাস 2 ইজ ইকাল টু 5। তাহলে বলো তো এই দুইটা বৃত্ত কেমন ভাবে অবস্থান করছে? এই দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ করছে, তাই না? তাহলে বৃত্ত দুইটা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তো লেখো, যেহেতু যেহেতু এই C1 C2 ইজ ইকাল টু R2 মাইনাস R1, তাই বৃত্তদ্বয় পরস্পরকে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আর অন্তঃস্পর্শ করলে সাধারণ সাধারণ স্পর্শক কয়টা বলো? একটাই। একটা। তাহলে অতএব সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক একটি। এগুলো ধরো হচ্ছে বুয়েট প্রিলি কিংবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? কঠিন ছিল ম্যাথটা? একদমই কঠিন না। না ভাইয়া। ঠিক আছে, একদমই কঠিন। তাহলে 1989 সালে আসছে কোয়েশ্চেন। হ্যাঁ, 1989 সাল, বুঝছো? 1989, অনেক আগে, অনেক, চিন্তাও করা যায় না কত আগে। তবে কিন্তু হচ্ছে আহ এই তোমার হচ্ছে যেই অ্যাডভান্স মেইন আইআইটি কোয়েশ্চেন গুলো কিন্তু বুয়েটে আসে। ঠিক আছে, মানে আমাদের জন্য যতটুকু প্রেফারেবল, মানে আমরা যতটুকু নিতে পারবো, ওই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু অনেক সময় চলে আসে। অ্যান্ড ওই কোয়েশ্চেন গুলো অনেক সময় দেখা যায় 1990 সালে, 95 সালে, 2010 সালে, মানে পুরাতন কোয়েশ্চেন গুলো অনেক সময় রিপিট হয়ে যায়। ঠিক আছে, ওকে, না এই কোয়েশ্চেনটা তো, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। তারপর দেখো প্রশ্নে কি বলেছে, কি করতে হবে। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1, এবং এই বৃত্ত দুইটা দেয়া আছে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্ত দুইটার সাধারণ স্পর্শক তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে বলো তো এই ম্যাথে তোমার প্রথম কাজটা কি? প্রথম তোমার কি করতে হবে বলো? প্রথমে কেন্দ্র বের করতে হবে। তারপর? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তারপর হচ্ছে ব্যাসার্ধ যোগফল বা বিয়োগফল বের করব। তারপর আমরা ওই যে যে ক্রাইটেরিয়া গুলো দেখেছিলাম, এই দুইটা বৃত্তের অবস্থান, সেখান থেকে আমরা বৃত্তের অবস্থানটা কেমন হয় সেটা বের করার ট্রাই করব। তারপর বাকি কাজ চলো আমরা সেইভাবেই করে ফেলি। তো আমাকে হচ্ছে দিয়েছে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। আচ্ছা, আগুনটা শেষ হয়েছে। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র, ব্যাসার্ধ সবকিছু বের করে ফেলি। তাহলে এই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। আমরা C1 বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছি 0,0, আর এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 1। তারপরেই তো এই সমীকরণ নাও, এটা দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y
প্লাস 16 ইজ ইকাল টু 0। এই বৃত্তের কেন্দ্র কত? -3 -4। -4। আর ব্যাসার্ধ √g² + f² - c। কত আসে? 3 আসে, তাই না? 3 না? জি ভাইয়া। ওকে, তো এখন কি করব? এখন আমরা C1 C2 বের করি প্রথমে। এখানে দেখো C1 C2 কত আসে? তো C1 C2 তে এখানে 5 আসবে। এটা হবে 3² + 4², অর্থাৎ এটা হবে 5। আর দেখো তো এখানে তুমি হচ্ছে কোনোভাবে কি এখানে 5 তুমি মেলাতে পারবা? দেখো না তো, ভাইয়া। কোনোভাবে কিন্তু 5 আমি মেলাতে পারবো না। আমি দেখো ব্যাসার্ধগুলোর যোগফল করে দিই। ব্যাসার্ধের যোগফল r1 + r2, এটা করলে আমি পাবো হচ্ছে 1 + 3 = 4। মানে কি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফল থেকেও বড়। তাহলে বলো এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে বলো? এটা হচ্ছে স্পর্শ করবে না। স্পর্শ করবে না এবং ছেদও করবে না, তাই না? একদম প্রথম যেটা, এই যে এটার মধ্যে পড়বে। স্পর্শ করবে না, ছেদও করবে না। তাহলে কি, এখানে আমরা কিন্তু সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক এই বিষয়টা পেয়ে যাব, তাই না? তাহলে বলো তো, এই দুইটা বৃত্তের আমরা কয়টা হচ্ছে সাধারণ স্পর্শক পাবো? এই দুইটা বৃত্তের 4টা। 4টা। তো আমাদের এখন কি করতে হবে? এই 4টি স্পর্শকের সমীকরণ বের করতে হবে। একটু বড় ম্যাথ হবে, ধৈর্য নিয়ে ম্যাথটা করতে হবে। চল আমরা তাহলে করে ফেলি। চলো আমরা তাহলে প্রথমে হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকটা বের করে ফেলি, তারপর হচ্ছে সরলটা বের করব। আগে হচ্ছে এটা বের করি। তুমি একটু আরেকবার আঁকাও, আমিও আরেকবার আঁকাই। চলো, এই আমার আঁকানো কমপ্লিট। আমার কি করতে হবে? আমার এখন এই যে এই দুইটি স্পর্শকের সমীকরণ এখান থেকে বের করতে হবে। তোমার কি কোনো আইডিয়া আছে এটা আমরা কিভাবে করতে পারি? এই ম্যাথটা কিভাবে করা যায় বলো? কিভাবে ম্যাথটা করতে পারি? হুম, বলে ফেলো, বলে ফেলো, ট্রাই করো। না পারলে পি সমস্যা বিন্দু নাই। বের করবো। পি বিন্দু বের করবো, ভেরি গুড, তাই না? আমাদের প্রথম কথা পি বিন্দু বের করব। কেন পি বিন্দু বের করব? কারণ এই পি বিন্দুটা স্পর্শকের উপরই অবস্থিত, তাই না? পি বিন্দুটা যেহেতু আমার স্পর্শকের উপর অবস্থিত, আমি কোনোভাবে যদি পি বিন্দুটা বের করতে পারি, আমার কাজ কিন্তু অর্ধেক এখানে হয়ে যাবে। তো আমার এখান থেকে প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন এই দুইটা যেহেতু হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, ওই জন্য কি হবে? আমরা এখান থেকে বলতে পারবো যে পি বিন্দুটা C1 C2 কে R1:R2 এই অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত করবে। কিন্তু কথা হচ্ছে আমি এখানে R2 কেন দিয়েছি? এটা তো R1 হবে। আর এখানে এটা কেন দিয়েছি? এখানে এটা কেন দিয়েছি? এটা তো R1 R2 হবে, এটা এখানে তাহলে ভুল হয়েছে। আমাকে তো বলনি, আমাকে তো বলনি এটা তো R1 হবে, এটা R2 হবে। আমাকে তো জানাওনি, আমারও খেয়াল নেই। এখানেও ভুল করেছি না? তাহলে এখানে ভুল হলো কিভাবে? না, মুখে বলেছি একটা, লিখেছি আরেকটা। ওকে, চলো তাহলে এটা করে ফেলি। এখান থেকে আমি কি বলতে পারি? যেহেতু এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। এই তির্যক সাধারণ স্পর্শকের বেলায় কি হবে? তির্যক সাধারণ স্পর্শকের বেলায় আমরা বলতে পারবো এই পি বিন্দুটি C1 C2 কে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তো এখান থেকে আমরা এখন পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলব।
দেখো তো, এই C1 C2 কে হচ্ছে R1:R2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে আমাকে বলো যে এতটুকু দৈর্ঘ্য কত হবে, মানে এতটুকু কত হবে, এতটুকু কত হবে, আর এই পার্টটুকু কত হবে, বলো। যতটুকু R1। R1, এখানে R1 কত ছিল, R1 কত ছিল, 1। এতটুকু হবে হচ্ছে R1, এতটুকু হবে হচ্ছে R1, এটার মান হচ্ছে 1, আর এতটুকু হবে হচ্ছে R2। R2-র মান কত, R2-র মান হচ্ছে 3। আচ্ছা, আমাদের চিত্রটা এরকম এরকম হয়ে গেছে, তাহলে এটা ইয়ে হবে আর কি, হোয়াট এভার, সমস্যা নেই, ধরলেই হলো, ধরলেই হলো, বুঝছো, এটা করলেই হলো, কোনো সমস্যা নেই। চিত্রের সাথে যদিও সামঞ্জস্য হচ্ছে না, এটা হচ্ছে R1 R2 হতো, মানে এটা R1 C1 হতো, এটা R2 C2 হতো, চাইলে ঠিক করতে পারো। এটা C2 হবে, এটা R2 হবে, এটা হবে হচ্ছে, থাম, তাহলে চেঞ্জ করে ফেলি, এটা হবে তোমার হচ্ছে C2, এটা হবে হচ্ছে R2, কারণ হচ্ছে এখানে R2-র মানটা বড়, ওই জন্য R2 বৃত্তটা বড় হয়। আর এটা তোমার হবে হচ্ছে তোমার R1, এটা হবে হচ্ছে C1, C1। তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে পি বিন্দুটা C2 C1 রেখাকে, তাই না, চেঞ্জ হয়ে যাবে না এবার একটু, এই পি বিন্দুটা C2 C1 রেখাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করবে বলো, R2:R1। R2:R1। তাহলে এটা হবে R2:R1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এই যে এই পার্টটুকু হবে হচ্ছে তোমার R2, আর এটা হবে হচ্ছে R1, মানে এক্সাক্ট চিত্র ড্র করতে চাইলে। তো R2-র মান কত, R2-র মান হচ্ছে 3, আর R1 এর মান হচ্ছে 1। তো এখান থেকে হচ্ছে পি বিন্দুটা বের করে ফেলো, দেখো পি বিন্দুটা কত আসে, পি বিন্দু, এখানে হচ্ছে ভুজের স্থানাঙ্ক প্রথমে বের করো, এই পি বিন্দুর ক্ষেত্রে দেখো একবারে লিখতে পারি এরকম করে, তাহলে কি হবে এটা, এটা হবে m1x2 m2x1। C2 দেখো, C2 কত কত, -3 -4, এটা হচ্ছে -3 -4, আর এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 0। তাহলে করে ফেলো, এটা হবে হচ্ছে m1 × x2 প্লাস m2 × x1 ডিভাইডেড m1 প্লাস m2, এটা হবে হচ্ছে m1 × y2, m1 × y2 প্লাস m2 × y1 ডিভাইডেড m1 প্লাস m2, কত আসে দেখো, -3/4। এটা আসে -3/4, তারপর জি ভাই। আর এটা আছে -1। এটা আসে -1। ওকে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তো আমরা যেহেতু পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি, তাহলে আমরা এখন এই স্পর্শকের সমীকরণটাও পেয়ে যাবো না এখান থেকে, দেখো তো, স্পর্শকের সমীকরণ। এখন আমরা কি, এখন আমরা আগে যে ম্যাথগুলো করতাম 4.2-তে যেভাবে ম্যাথগুলো করেছি, এখন ঠিক সেম প্রসিডিওর। তো আমাকে বলো তো, এই রেখার সমীকরণটা কি হবে, এই রেখার সমীকরণ কি হবে, এই রেখার সমীকরণ বের করার জন্য আমার ঢাল আগে ধরে নিতে হবে। আমি ঢাল ধরলাম, এই রেখার ঢাল হচ্ছে এম ধরলাম, ঠিক আছে, এই রেখার ঢাল হচ্ছে এম। তাহলে এই রেখার সমীকরণটা হবে দেখো y-y1, এটা হবে হচ্ছে এই তো y-y1 ইজ ইকাল টু m ইন্টু x মাইনাস x1। এটা আমাদের এই রেখার সমীকরণ না, জি ভাইয়া। ওকে, হয়ে গেল। এখন আমরা ঠিক আগের মতো কাজ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। চল করে ফেলি, দেখো এখানে স্পর্শকের ঢাল, এখানে স্পর্শকের ঢাল, এটা আমরা ধরে নিয়েছি, স্পর্শকের ঢাল এটা হচ্ছে এম। অতএব ইকুয়েশনটা হবে হচ্ছে কত, এটা হবে হচ্ছে y-y1 ইজ ইকাল টু m ইন্টু এক্স প্লাস x1। একটু সাজাই লেখো, সুন্দর করে সাজাও, 4 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষে, 4 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 4y প্লাস 4, এটা হবে তোমার হচ্ছে 4mx প্লাস কত হবে 3m, এরকম হয়।
দেখো তো এরকম। জি ভাইয়া। ওকে, তো এখন কি করবা, এক্স ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাও। এটা হচ্ছে 4mx মাইনাস 4y প্লাস 3m মাইনাস 4 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন বলো কি করবা, ডি এখন ইজ বলো। ইকুয়াল টু আর। ডি ইজ ইকাল টু আর, মানে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এটা হবে ব্যাসার্ধের সমান। তাহলে তুমি বলো তো তুমি কোনটা ব্যবহার করবা, কোন বৃত্ত ব্যবহার করবা? কোনটা? C1 কেন্দ্র যার। C1 কেন্দ্র, কারণ এই কাজটা করলে আমাদের একটু সহজ হবে। তো চলো করে ফেলি। দেখো এখানে, এখানে এই তো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এই তোমার হচ্ছে আহ আমি ডি ধরলাম, এটা হবে হচ্ছে ব্যাসার্ধের সমান, এটা হবে আর। করে ফেলো। এখন এই বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও। সিদ্ধ করলে আমরা কি পাবো? আচ্ছা এখানে নিয়ে আসি এটা, ম্যাথটা একটু বড় হবে বুঝছো, বুঝতেই পারছো, দুইবার করতে হবে। তো এটা করে দাও। এটা হবে দেখো, এটা হয়ে যাবে 0, এটা 0, আমরা এখানে পাবো হচ্ছে প্লাস 3m মাইনাস 4, আর নিচে হবে রুট ওভার, কত হবে, রুট ওভার এটা হবে x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার, আর এটা সমান হবে ব্যাসার্ধ। তাহলে করে ফেলো, ব্যাসার্ধ কত এখানে, ব্যাসার্ধ এখানে হবে হচ্ছে 1, ব্যাসার্ধ হবে 1। তো এখানে m এর দুইটা মান পাবা, ওই দুইটা মান বের করলে আপনি স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবেন। আমাদের কাজ শেষ। তো দেখো কত আসবে এখানে, এখানে আসবে হচ্ছে একবারে করে ফেলি। এটা হবে 3m মাইনাস 4 তার উপর হোল স্কোয়ার, এটা এর পাশে চলে গিয়ে রুট উঠে যাবে স্কোয়ার করে দিলে, এটা হবে তোমার 16m স্কোয়ার প্লাস 16। এখান থেকে আমাকে বলো m এর মান কত কত আসে। ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করো, সলভ করে দেখো m এর মান কত কত পাচ্ছ। 0 আর মাইনাস 24/7। 0 আর মাইনাস 24/7, এটা জি ওকে, ভাইয়া। যেটা আসবে সেটা আমাদের উত্তর। তাহলে এখন ইয়ে করে দাও, এই যে এই সমীকরণে মান বসাই দাও, এই সমীকরণে মান বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব ওই তো দুইটা মান পেয়েছি এম এর, দুইটা মান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে অতএব ইকুয়েশন গুলো একটা কি হবে, একটা হবে হচ্ছে y প্লাস 1, এম এর মান হচ্ছে 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে y প্লাস 1 ইজ ইকাল টু 0 একটা সমীকরণ, আর y প্লাস 1 ইজ ইকাল টু -24/7 ইন্টু এক্স প্লাস 3/4, এটা আরেকটা সমীকরণ। বুঝতে পারলাম। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমরা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক দুইটার ইকুয়েশন বের করে ফেললাম। একটা হচ্ছে y প্লাস 1 ইজ ইকাল টু 0, আরেকটা হচ্ছে y প্লাস 1 ইজ ইকাল টু -24/7 ইন্টু এক্স প্লাস 3/4। বুঝতে পেরেছি, জি বুঝতে ভাইয়া। পেরেছি। এখন ঠিক সেম ভাবে আমাদের ওই সরল সাধারণ স্পর্শক দুইটার ইকুয়েশন বের করতে হবে। চলো ওটাও করে ফেলি, এটাও করে ফেলি। হ্যাঁ, আমি তো এখন কপি পেস্ট করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শক এখন বের করতে হবে। ঠিক আছে, চল করে ফেলি। তো এখানে তোমার হচ্ছে এটা C2R2 হবে, আর ওটা C1R1 হবে। এটা হচ্ছে তোমার C2, এটা হবে তোমার হচ্ছে R2, আর এটা হচ্ছে C1, এটা হবে হচ্ছে R1। সবকিছু আমরা আগে থেকে বের করে রেখেছি। C1 এর স্থানাঙ্ক গুলো বলতো কত কত এটা ছিল, C1 এটা মানে 0 0 ছিল, 0 0। আর C2 ছিল হচ্ছে -3 -4, তাই না, -3 জি ভাইয়া। -4। ওকে, R1 কত ছিল, R1 1 1, আর R2 5 5, 5 ছিল না নাকি 3 3 ছিল, 3। 3 ছিল। ওকে, হয়ে গেল।
এখন আমাদের প্রথম কাজ কি বলো? প্রথম কাজ কি? বহির্বিভক্ত দিয়ে পি বিন্দু বের করা। বহির্বিভক্ত দিয়ে পি বিন্দু বের করতে হবে, তাহলে এই তো এটা হচ্ছে লেখো সরল সাধারণ স্পর্শক, এটা লেখো সরল সাধারণ স্পর্শক। আর সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হয় বলো একটু, বলো। সরল সাধারণ স্পর্শকে এই পি বিন্দুটা C2C1 কে R2:R1 এই অনুপাতে কি বিভক্ত করবে বলো? বহির্বিভক্ত। বহির্বিভক্ত করবে। Okay, তাহলে এটা হবে হচ্ছে বহির্বিভক্ত। শেষ। আমরা এখন পি বিন্দুটা বের করব। তো পি বিন্দুর ক্ষেত্রে কি হবে বলো? অন্তর্বিভক্ত আমরা পেয়ে গেছি, বহির্বিভক্ত ক্ষেত্রে কি হবে? সূত্রটা কি হয় বলো? সূত্রটা কি হবে? M1x2 মাইনাস মানে মানে হচ্ছে M2. মেইন কথা, ওই ভেতরের প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে না, এই জি প্লাসগুলো, ভাইয়া। এই প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, এই প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, তাহলে এই কাজ শেষ। দেখো কত আসে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। 3/2 R2. 3/2 আর 2। ভেরি গুড, হয়ে গেল। তো এখন আমরা কি করব? এখন ঠিক সেম আগের মতো করে এই যে এই সরলরেখার উপর একটা ঢাল আমরা ধরে নিব এম, তারপরে এই সরলরেখার সমীকরণটা বের করে ফেলবো। তো এই তো আমাদের স্পর্শকের উপর এই স্পর্শকের ঢাল আমরা ধরলাম এম, তাহলে এই স্পর্শকটার ইকুয়েশন কি হবে? এটার ঢাল আমি এম ধরলাম, তাহলে স্পর্শকের ইকুয়েশন হবে হচ্ছে y-2 is equal to m into x minus 3/2। চলো এখন এই কাজটা করে ফেলি। তাহলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ইকুয়েশন হবে হচ্ছে y-2 is equal to m into x minus 3/2। তো হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, এটা হবে 2y minus 4, এটা হবে 2mx, এটা হবে হচ্ছে minus 3m। এদিক ওদিক করো, আমরা পাবো হচ্ছে 2mx minus 2y minus 3m plus 4 is equal to 0। এখন ঠিক আগের মতো কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এটা হবে ব্যাসার্ধের সমান। তো আমরা হচ্ছে এখানে C1R1 এই জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে লেখো যে এখানে এখানে আমার হচ্ছে এই ডি সমান হবে R1। তো ডি হচ্ছে 0,0 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব, তাহলে এটা হবে 0, এটা 0, এটা -3m প্লাস 4, আর এটা হবে √4m² প্লাস 4, এটা সমান হবে 1। এখান থেকে এখন m এর মানটা বের করে ফেলো, তাহলে আমাদের কাজ শেষ। আমি এক লাইন শর্ট করলাম, এটা হবে -3m প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকাল টু হবে হচ্ছে 4m² প্লাস 4। এখান থেকে দেখো m এর মান কত কত আসে। m এর মানটা বের করে ফেলো, m এর মান বের করলে আমাদের কাজ শেষ। কত আসে? 12 প্লাস 2√21/5। এরকম জঘন্য আসে? সমস্যা নেই, জঘন্য আসলে কোনো প্রবলেম নেই। কত আসে? 12 প্লাস 2√21। 12 প্লাস 2 রুট, 12 প্লাস 2√21 ডিভাইডেড 5। 5। আরেকটা তাহলে এখানে মাইনাস আসবে তাই না? আরেকটা আসবে জি জি। মাইনাস। ওকে, তাহলে যদি তোমরা ঠিক ক্যালকুলেশন করে থাকো, আমরা যদি ঠিক কাজ করে থাকি, তাহলে এইরকমই কিছু একটা আসবে। এরকম উল্টাপাল্টা উত্তর আসলে কোনো ভয় করবা না। ঠিক আছে, তাহলে আমরা এম এর মান পেয়ে গেলাম, এই এম এর মানটা এখানে বসাই দাও,
তাহলে কি হবে, এটা আমাদের উত্তর। তাহলে অতএব ইকুয়েশনটা হবে হচ্ছে এই তো y মাইনাস টু ইজিক্যাল টু এম ইন্টু ইজিক্যাল টু এম, এম এর মানটা বসাই দাও, 12 প্লাস মাইনাস 2√21 বাই 5 ইন্টু এক্স মাইনাস 3/2, এক্স মাইনাস 3/2, এই দুটাই আমাদের উত্তর। আমার কাছে উত্তর নাই, তো আমি ওই জন্য বলতেও পারছি না যে ঠিক হলো নাকি ভুল হলো, তবে ক্যালকুলেশন ঠিক থাকলে কোনো সমস্যা নেই, এটাই উত্তর। ও হ্যাঁ, উত্তর দেয়া আছে, থাম। হ্যাঁ, 12 প্লাস মাইনাস 2√21/5, হ্যাঁ এটাই আছে, এটাই আছে। কথা হচ্ছে এই উত্তরগুলো কিন্তু ক্যালকুলেটরে ডিরেক্ট আসবে না, তোমাকে তখন এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করতে হবে, বুঝছো? দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করতে হবে। এই তো এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম, তির্যক সাধারণ স্পর্শকের, আর এই দুইটা সমীকরণ পেলাম সরল সাধারণ স্পর্শক। তাহলে এই চারটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছি ম্যাথটা? বিশাল বড় ম্যাথ ছিল। ওকে, ঠিক আছে, চলো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা দেখি কি বলেছে। এই ম্যাথ তো করলাম, এটা আই থিঙ্ক এই ম্যাথটা এসেছে বুয়েট 21-22, মানে আমাদের আগের বছর। পড়ো প্রশ্নটা পড়ো। বলেছে তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক বিদ্যমান। দেখেছো কি প্রশ্ন বলেছে? তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে আর এদের একটা সাধারণ স্পর্শক বিদ্যমান। তো বলেছে বড় বৃত্তের ব্যাসার্ধ যদি 4 একক হয়, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ যদি 2 একক হয়, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? বলো, এই টাইপ প্রশ্ন যখন পরীক্ষার হলে দেখবা তখন তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্কিপ করা। কারণ এই টাইপ প্রশ্ন তুমি হচ্ছে আজ পর্যন্ত যতগুলো বৃত্তের ম্যাথ করেছো, এই পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়েছি, কোনোটার সাথেই তুমি এটা মিল পাচ্ছ না। এটা একদম পুরোপুরি আনকমন একটা ম্যাথ। তো তোমাদের প্রথম কাজ হবে এই টাইপ কোনো ম্যাথ পেলে সরাসরি স্কিপ করে যাওয়া। কারণ এই ম্যাথে তুমি যদি 1 মিনিট সময়ও তুমি এখানে আহ মানে কি বলবো ওয়েস্ট করো, তাহলে সেটা তোমার ওয়েস্টই যাবে। এর চেয়ে তুমি কোনো অন্য একটা সহজ ম্যাথ যেটা আসলে তুমি 1 মিনিটে করতে পারতা, সেখানে দেওয়াটা বেশি ভালো হবে। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ দেখা মাত্রই কাজ হচ্ছে স্কিপ করা। তো চলো আমরা দেখি কি বলেছে এখানে। অদ্ভুত, দেখেই আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। চলো দেখি কতটা অদ্ভুত। বলেছে তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, ঠিক আছে, আর এদের একটা সাধারণ স্পর্শক আছে। তারপর বলল বড় বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 4 একক, ছোট বৃত্তের ব্যাসার্ধ আমার বের করতে হবে, আর প্রশ্ন আরেকটা দেয়া আছে মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক। কি একটা অবস্থা! তাহলে একটা বড় বৃত্ত থাকবে, একটা মাঝারি বৃত্ত থাকবে, আর একটা থাকবে ছোট বৃত্ত। তো তুমি যদি এই প্রশ্নটার চিত্র মাথায় কল্পনা করতে না পারো, এই ম্যাথটা তুমি জীবনেও করতে পারবে না, বুঝছো? তো এটার জন্য আমাদের আগে চিত্র ড্র করতে হবে। তো চলো আমরা একটু চিত্র ড্র করার ট্রাই করি। প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্ন তোলা হয়েছে? ওকে। তো বলেছে তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। আমরা একটা কাজ করি, আমরা একটা রাফলি হচ্ছে এটা আঁকানোর ট্রাই করি। তো মনে করো এই যে এটা হচ্ছে একটা বড় বৃত্ত, এটা হচ্ছে একটা মাঝারি বৃত্ত, আর এটা হচ্ছে একটা ছোট বৃত্ত। এরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে? এই যে এরকম একটা ব্যাপার হবে, এইরকম এইরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এই ম্যাথটা আসলে এভাবে করা যায় না। আর আমার মতে হয়তো প্রশ্নে চিত্রটা দেয়া ছিল, বুঝছো? আমি আমি ঠিক শিওর না, প্রশ্নে হয়তো চিত্রটা দেয়া ছিল, আমি শিওরলি বলতে পারছি না। প্রশ্নে খুব সম্ভবত চিত্রটা দেয়া ছিল। আমি তাও চিত্রটা দেখানোর ট্রাই করছি কেমন চিত্রটা হবে। এটার চিত্র হবে অনেকটা এরকম, মানে আমি জাস্ট দেখালাম যে এইভাবে তিনটা বহিস্থভাবে স্পর্শ করতে পারি। দেখো তিনটাই পরস্পরের সাথে বহিস্থভাবে। আচ্ছা দেখো ভালো কথা, এই তিনটা কি পরস্পরের সাথে বহিস্থভাবে স্পর্শ করে আছে?
একটু চিন্তা করো তো, এই তিনটা, না ভাইয়া। এই তিনটা কিন্তু পরস্পরের সাথে বহিস্থভাবে স্পর্শ করেনি। কারণ এই দুইটা বহিস্থভাবে স্পর্শ করেছে, এই দুইটা করেছে, বাট তিনটা কিন্তু একসাথে বহিস্থভাবে স্পর্শ করেনি। তো তিনটা যদি একসাথে বহিস্থভাবে স্পর্শ করতে হয়, তাহলে এই ছোট বৃত্তকে অবশ্যই এখানে অবস্থান করতে হবে, তাই না? এই ছোট জি বৃত্ত যদি ভাইয়া। এখানে অবস্থান করে, তাহলেই হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করবে। তাহলে চলো আমরা হচ্ছে ওইভাবে আঁকানোর ট্রাই করি। তাহলে এটা কিন্তু আমাদের চিত্র হয়নি, এরা তিনটা বহিস্থভাবে স্পর্শ করে। তো আমরা হচ্ছে ম্যাথ করার সুবিধার্থে চিত্রটা সুন্দর করে আঁকাইনি। এটা চিত্র হচ্ছে কি মনে দেওয়া করো, ছিল? বলতে পারছি না, আমি ঠিক শিওর না চিত্রটা দেয়া ছিল কিনা, আমি চেক করবো না একটু, বুঝছো? ওকে, কি হবে দেখো, এই যে একটা বৃত্ত হবে এটা, এটা হচ্ছে বড় বৃত্তটা, এটা হচ্ছে বড় বৃত্ত। তারপর একটা নাও মাঝারি বৃত্ত, এই মাঝারি বৃত্তটাকে হচ্ছে এখানে দিয়ে দাও, এটা হচ্ছে মাঝারি বৃত্ত, এই মাঝারি বৃত্তকে আমি এখানে দিয়ে দিলাম। আর আমাদের লাগবে হচ্ছে একটা পিচ্ছি বৃত্ত, এই যে এটা, ঠিক আছে? এই যে এই বৃত্তটা এখানে আসবে। তো যেভাবে দরকার একটু রিসাইজ করে নাও এটা। ওকে, আই থিঙ্ক হয়েছে। এই যে এরকম হবে এই চিত্রটা। আমি একটু চেক করে ভাইয়া, দেখছি একটু পর। হ্যাঁ বলো। এটা এখানেও তো একই হইলো যে তিনটা তো পরস্পরকে বহিঃস্পর্শ করেনি। এই তো করেছে তো এখানে, করেছে। এই তো এই দুটো বহিঃস্পর্শ করেছে, এর সাথে বহিঃস্পর্শ করেছে, এই দুটার সাথে বহিঃস্পর্শ করেছে, হুম। এর সাথে বহিঃস্পর্শ করেছে। ভাইয়া, ঠিক আছে। ওই হুম। পিচ্চি বৃত্তটা নিচে হইলেও তো বহিঃস্পর্শ করতে পারতো না? পিচ্ছি বৃত্ত কোন পাশে হলে? ওই নীল রেখাটার নিচে। এখানে, জি এখানে ভাইয়া। হলে, এখানে হলে তো না, এদের সাথে স্পর্শ করে থাকবে না। একটু বড় করে রাখলে। আহ তখন কি হবে না, সাধারণ স্পর্শক থাকবে না তো। এই তো বলেছে এদের একটি সাধারণ স্পর্শক বিদ্যমান, বুঝছো? হুম, জি ভাইয়া বুঝছি। তুমি যেটা বলছো তুমি সেটা করলে, এই যে এরকম বলছো তাই না, এরকম, তখন সাধারণ হুম, স্পর্শকটা থাকবে না। জি ভাইয়া এইভাবেই বুঝছি। ড্র করতে হবে। ওকে, তো এখন চলো এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, প্রশ্নে দেয়া আছে কি কি দেখো, প্রশ্নে দেয়া আছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, এই বড় বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে। এই বড় বৃত্তের ব্যাসার্ধ এটা কত? এটা হচ্ছে তোমার ধরো 4 দেয়া আছে, এটা R1 ধরতে পারো তোমার ইচ্ছা, R1 ধরলাম, এটা 4 দেয়া আছে। তারপর কি দেয়া আছে? তারপর দেয়া আছে মাঝারি বৃত্তের ব্যাসার্ধ, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ কত বলো? এটা 2। ধরলাম 4, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 2, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ এটা দেয়া আছে 2। তো একটা কাজ করো, এটা হচ্ছে তুমি R2 ধরো, এটা হচ্ছে 2 দেয়া আছে। একটা কাজ করি, আমি হচ্ছে এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই, এই পয়েন্টের নাম দিলাম A, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে B। আমার কি করতে হবে, এই মাঝারি বৃত্ত দেয়া আছে, বড় বৃত্ত দেয়া আছে, এখান থেকে আমার এই ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এই ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরলাম হচ্ছে আর, তো আর এর মানটা আমার এখন বের করতে হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আর, আর এই পয়েন্টটাকে আমি ধরলাম সি পয়েন্ট। তো কোনো কনসেপ্ট কি মাথায় আসছে যে এই ম্যাথটা কিভাবে করতে পারি? জি ভাইয়া। বলতো কিভাবে করা যায়? স্পর্শ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে। স্পর্শ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই তো একটু আগে যে কনসেপ্টটা আমরা শিখলাম, সেই কনসেপ্ট ব্যবহার করে এই ম্যাথটা করতে হবে। এটা তোমাদের শেখালাম দেখে তোমরা এখন পারবা, বাট মনে করো যারা এই কোয়েশ্চেনটা প্রথমবার ফেস করেছে, ওদের তো এটা কেউ শেখায়নি, মানে তার আগে পর্যন্ত কেউ চিন্তাও করেনি যে এই টাইপ ম্যাথ হয়তো আসতে পারে। তো যারা প্রথমবার এটা করেছে, তাদের বেশিরভাগই এটা সলভ করাটা অনেক টাফ হয়েছে। ঠিক আছে, তো চলো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এখন এই ম্যাথটা করব। তো আমার লাগবে দেখো, আমার লাগবে হচ্ছে এই আর লাগবে, স্মল আর লাগবে, ছোট বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তাহলে বলো তো এই ম্যাথটা আমি কিভাবে করব, এই ম্যাথটা কিভাবে করবো একটু বোঝার ট্রাই করো। ভাইয়া, হুম। প্রথমে এসি বের করব, আর তারপর? হুম। এরপর সিবি বের করব। সিপি বের করব, তারপর? দুইটা যোগ করলে তো এবি হবে।
এবি। ভেরি গুড, আমরা এই কাজটাই করব। আমি এখান থেকে বলতে পারি যে এখানে এবি সমান হবে এসি প্লাস সিবি। তারপর ওই তো দুইটি স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র ব্যবহার করে করে আমরা এটা ব্যবহার করব, সলভ করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো করে ফেলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা বলতে পারবো এবি সমান এসি প্লাস সিবি। এখন এই তো এবি, এই স্পর্শ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করো। সূত্র কি ছিল? 2 √ ওই দুইটা বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের গুণফল। তাহলে এবি মানে এই তো, এবি মানে হচ্ছে এবি এর মধ্যে কোন কোন বৃত্ত আছে? এই দুইটার মধ্যে আছে এই বৃত্ত আর এই বৃত্ত। তাহলে এটা হবে 2 × √4 × 2। আচ্ছা, এইভাবে না লিখে এইভাবে দেখাই দিই, R1 R2। কোনো সন্দেহ আছে এতে? বলো, কোনো সন্দেহ না আছে? ভাইয়া। ওকে, তারপর দেখো তো এসি সমান কি হবে? এসি সমান এসি সমান 2 × √R1 × R হবে না? এটা হবে না? এই জি তো, ভাইয়া। এসির মধ্যে কোন দুইটা আছে? এসির মধ্যে এই বৃত্ত আর এই বৃত্ত আছে, ওই জন্য এই সূত্রটা। তারপর আমরা সিবির জন্য অ্যাপ্লাই করে দিই। সিবির জন্য হবে 2 × √, এই বৃত্তের ব্যাসার্ধ ইন্টু এই বৃত্তের ব্যাসার্ধ, আর ইন্টু আর। কাজ শেষ, কাজ আমাদের শেষ। এখন কি হবে? এই 2 সব পক্ষ থেকে কাটাকাটি হয়ে যাবে। আমরা এখানে পাবো √4 × 2। এখানে আমরা পাবো হচ্ছে 2 × √4r। আর এখানে আমরা পাবো প্লাস 2 × √2r। এখান থেকে আমাদের কাজ কি বলতো? কি কাজ? আর বের করব। আর বের করব। তো আর বের করে ফেলো, আর বের করে ফেলো। তো এখানে কি হবে? এটা হবে 2 √2, তাই না? এটা হবে 2 √2। আর এটা কত হবে দেখো তো? এটা হবে হচ্ছে 4 √r। ভাইয়া, বলো। এখানে আর মানে 2 দেন নাই বাম পাশে। কোথায়? ও আচ্ছা, সরি, এই সব টুটো কাটাকাটি হয়ে গেছে, দুঃখিত। সব টু কাটাকাটি হয়ে গেছে। তাহলে এগুলো, হ্যাঁ এবার দেখো, এটা হবে হচ্ছে √8। এখান থেকে দেখো 4টা বাইরে চলে আসবে, এটা হবে 2 √r। আর এটা হচ্ছে এইভাবে লিখতে পারি না, √2 × √r। জি দেখা ভাইয়া। যায়? এখান থেকে √r কমন নাও, √r কমন নাও। তাহলে √r কমন নিলে আমি পাবো হচ্ছে 2 প্লাস √ তাহলে এখান থেকে ইয়ে করে দাও, √r সমান আমি পাবো হচ্ছে √8। √8 কে কি লিখতে পারি বলো তো? 2 √2 লিখতে পারি না? 2 √2, জি ভাইয়া। আর নিচে 2 প্লাস √2। এখন স্কোয়ার করে দাও, তাহলে কাজ শেষ। তাহলে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। তাহলে 2 √2 এর উপর হোল স্কোয়ার করলে কত হয় বলো? 8 8। হয়, তাই না? 8 হয়। আর এটার উপর হোল স্কোয়ার করো, কত হবে? a স্কোয়ার প্লাস 2ab, 2 × 2 = 4, 4 × 2 = 8 প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আর সমান কত হবে? 8 / 8 × 4 = 12 প্লাস 8 √2। আবার 4 দিয়ে ভাগ যায় হয়তো, দেখো 4 দিয়ে ভাগ দিলে হবে 2, 4 দিয়ে ভাগ দিলে হবে 3, প্লাস 2 √2। এরকম না? জি ভাইয়া। এটা আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের মেইন ম্যাথ হচ্ছে 2 লাইন, তারপর জাস্ট ক্যালকুলেশন। বলো, বুঝতে পারলাম ম্যাথটা? জি ভাইয়া। কনসেপ্ট জানা থাকলে ম্যাথটা কঠিন না, ম্যাথটা সহজ। মানে 3 মিনিটের আগেই তোমার শেষ হয়ে যাবে। বাট কথা হচ্ছে এই কনসেপ্টটা এই বছর পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে শেখানো শুরু করেছে। তো যারা হচ্ছে প্রথমবার এটা ফেস করেছে তারা খুব মানে ইজিলি এটা সলভ করতে পারবে না। বাট কারো মাথার আসার চান্সও খুবই কম। ঠিক আছে, অন্য কোনো প্রসেসও থাকতে পারে, অন্য কোনো ওয়েও থাকতে পারে যেটা দিয়ে তুমি আসলে ইনস্ট্যান্ট চিন্তা করতে পারবা। বাট এটাই হচ্ছে ইজিয়ার প্রসেস। ঠিক আছে, জি বলো। ভাইয়া। আমাদের সময় বুঝছো বইটা তোমার ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন এসেছিল। এই কোয়েশ্চেনটা দেখেই মানে কি বলবো যে 90% মানুষ তো ভয় পেয়ে যাওয়ার কথাই এই কোয়েশ্চেন দেখে। আমি কোয়েশ্চেনের 2 লাইন দেখে প্রথমে ট্রাই করিনি,
পরে লাস্টে এসে কিছু কয়েক লাইন করেছিলাম। পরে যখন এটা সলভ দেখলাম তখন দেখি দুনিয়ার সহজ ম্যাথ। বুঝছো তো, পরীক্ষার হলে অনেক সময় একদম যেটা ইউনিক, এর আগে কখনোই আসেনি, এই টাইপের ম্যাথগুলো হুট করে মাথায় আসে না। তো এই টাইপের ম্যাথ তোমরা যদি পাও, প্রথম কাজ হবে স্কিপ করে যাও। তারপর যদি হচ্ছে তোমার এটা মাথায় আসে, আসলো, না হলেও কোনো সমস্যা নেই। কারণ এই ম্যাথগুলো তুমি না পারলে কখনোই পিছিয়ে পড়বা না, সহজ ম্যাথ না পারলে পিছিয়ে পড়বা। ভাইয়া, বলো। বুয়েটে পার্শিয়াল মার্কিং করে না রিটেন? হ্যাঁ, পার্শিয়াল মার্কিং করে, বাট এটা আসলে আহ, সবার মুখে শোনা কথা যে পার্শিয়াল মার্কিং করে বা কেমন করে। এখন কথা হচ্ছে কত মার্ক পার্শিয়াল দেয়, এটা আসলে তো বলা খুবই কঠিন। এটা আসলে টিচারের উপর ডিপেন্ড করবে, বা তুমি কতটুকু আগাতে পেরেছো, কতটুকু ধরতে পেরেছো, এগুলোর উপর ডিপেন্ড করবে। বুঝছো? এখন পার্শিয়াল মার্কিং মানে কত দেবে, এটাও এখন বলা কঠিন। এমনও হতে পারে 10-এ তোমাকে 6ও দিতে পারে, 2ও দিতে পারে। বাট ওই যে অনেকে বলে শুনবা যে না পারলে সূত্র লিখে দিয়ে আসবা, যা জানো সেটাই লিখে দিয়ে আসবা, এরকম করলে কিন্তু পার্শিয়াল মার্কিং পাবা না। তোমাকে হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে। তুমি যদি ঠিকভাবে ধরতে পারো, সামনে আগাতে পারো, তখন হয়তো পার্শিয়াল মার্কিং পাবা। বাট মনে করো তুমি জানলা না, এমনি অযথা সূত্র লিখে দিয়ে আসলে, তুমি বৃত্তের ম্যাথ পারো না, তুমি বৃত্তের 4টা সূত্র লিখে দিয়ে আসলে, তোমাকে জীবনে নাম্বার দেবে ওখানে? না ভাইয়া। কখনোই দিবে না কিন্তু। তো এইসব কাচ্চার আবার করে এসো না, যে হচ্ছে তুমি সূত্র মানে ম্যাথ বোঝনি, তুমি কি করলা এখানে মানে বোঝনি কি হয়েছে, তুমি এখানে 2টা বৃত্ত আঁকালা, বহিঃস্পর্শ দেখালা, তুমি লিখলা বহিঃস্পর্শ করলে C1 C2 সমান R1 + R2। তোমাকে এখানে স্যার প্রয়োজনে -1 দিবে, বাট তাও নাম্বার দিবে না। বুঝছো? আমি হলে জি -1 ভাইয়া। দিব এখানে, কারণ উল্টা পাল্টা জিনিস লিখছো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো দেখো আমাদের আর খুব বেশি ম্যাথ নেই। এটা একটা ম্যাথ আছে, আরেকটা ম্যাথ আছে, তুলে ফেলো এটা। এটা দেখো সিকেড ওয়েট 21-22 এসেছে। সিকেড ওয়েট 21-22। আচ্ছা, ঢাবির কোনো কোয়েশ্চেন পাইলাম না কেন? ঢাবির কোনো কোয়েশ্চেন কেন পেলাম না? আমার কোয়েশ্চেনটা দেখি যে আমাদের সময় বৃত্ত থেকে কিছু এসেছিল কিনা। তোলা হয়েছে? জি ভাইয়া। ওকে, ট্রাই করো। আমি ততক্ষণ একটু চেক করি যে আমাদের সময় বৃত্ত থেকে কোনো ম্যাথ কি এসেছিল কিনা। আমাদের সময় খুব বাজে কোয়েশ্চেন করেছিল। ওকে, বৃত্তের, না আমাদের সময় বৃত্ত থেকে কোনো প্রশ্ন আসেনি, সিকিউতেও আসেনি, এমসিকিউতেও আসেনি। ওকে, চলো আমরা এটা সলভ করে ফেলি। বলেছে এই রেখাটি এটার একটি স্পর্শক হলে সি এর মান বের করো। এই পারবা না এটা? জি ভাইয়া। এইচ ডাব্লিউ দিয়ে দিব। দেন। এইচ ডাব্লিউ পারবে এটা? এগুলো তো বাচ্চা না। ঠিক আছে, জাস্ট এখানে কি হবে, এটা কিন্তু √c-র ওপর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটা ঠিক ইয়ে করে রেখো, এই জিনিসটা মাথায় রাখবা যে ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে, এটা √c-র ওপর হোল স্কোয়ার, এইভাবে ধরে নিয়ে কাজ করি। বুঝতে পারলা কি বললাম আমি? জি ভাইয়া। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এখান থেকে দেখি আর কি কোয়েশ্চেন আছে। এটা, এটা না, আরো বাচ্চা না। এটা হচ্ছে আরো বাচ্চা ম্যাথ। তোমাকে হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে, তোলো কোয়েশ্চেনটা তোলো। তোমাকে হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে, সে বৃত্তের চেহারাটা খুবই সুন্দর, এটা হচ্ছে x-3 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইজ ইকাল টু 4। এটা একটা বৃত্তের সমীকরণ। তারপর বলেছে এ এবং বি দুইটা বিন্দু তোমাকে দিয়ে বলল যে বিন্দু দুইটা বৃত্তের ভিতরে না বাহিরে অবস্থিত। ঠিক আছে,
এটা করিয়েছি না তোমাদের? এটা একদম বৃত্তের প্রথম ক্লাসে করিয়েছি। বৃত্তের প্রথম ক্লাসে এটা থিওরি দেখিয়েছিলাম, বৃত্তের শেষ ক্লাসে এটার ম্যাথ করাচ্ছি। দেখো, বলো তো এই ম্যাথটা কিভাবে করবা? এই ম্যাথটা কিভাবে করবা? ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ তো বের এখান থেকে করতেই পারবা, ব্যাসার্ধ 2 হবে এখানে। ব্যাসার্ধ বের করে হচ্ছে কেন্দ্র থেকে এ এর দূরত্ব বের করব। ওটা যদি ব্যাসার্ধ থেকে বেশি হয় তাহলে বাইরে, আর হুম ব্যাসার্ধের কম হলে ভিতরে। হুম এটাও করতে পারো, অথবা কি করতে পারো, সিদ্ধও করে দিতে পারো। ঠিক আছে, সিদ্ধও করতে পারো, দুইটা কাজই করতে পারো। চলো আমরা দেখি একটু। তোলা হয়েছে এটা? জি ভাইয়া। ওকে। সিদ্ধ করলে তো পরিধির ওইটা আসবে, যে পরিধির উপরে কিনা। হুম, হ্যাঁ মানে ওটাই। তোমার যদি হচ্ছে 4-এর থেকে ছোট আসে তাহলে কি হবে? বৃত্তের ভেতরে হবে। 4-এর সমান আসলে পরিধির উপরে হবে। 4 থেকে বড় হলে তখন কি হবে? বাহিরে হবে, তাই না? চিন্তা করো, জি দেখাচ্ছি ভাইয়া। আমি, দেখাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত। এই বৃত্তের মনে করো হচ্ছে এটা কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কত? এখানে দেয়া আছে 3,3। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, সরি, 2 2 হবে। ভাইয়া। 2 হবে, হ্যাঁ। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। তো এখন বলেছে এ একটা পয়েন্ট দিয়েছে, বি একটা পয়েন্ট দিয়েছে। তো আমি আসলে জানি না যে এ পয়েন্টটা কই, বি পয়েন্টটা কই। তো আমি ধরলাম এ পয়েন্টটা মানে ভিতরেও হতে পারে বাহিরেও হতে পারে, আমি কিন্তু জানি না এখন, পরিধির উপরেও হতে পারে। তো আমি এমনি ধরলাম এ পয়েন্টটা হচ্ছে 4,1, আর ধরো হচ্ছে বি পয়েন্টটা হচ্ছে 2,1। বি পয়েন্টটা হচ্ছে 2,1। আমি হচ্ছে এটার কেন্দ্র ধরলাম 0। এই বৃত্তের সমীকরণটা দেয়া আছে x-3 হোল স্কোয়ার y-3 হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারি? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমার যদি হচ্ছে এই ও এ, এই ও এ যদি হচ্ছে ব্যাসার্ধের সমান হয়, তাহলে এ বিন্দুটা পরিধিতে হবে না? বল। জি ভাইয়া। এ বিন্দুটা হবে পরিধিতে। যদি হচ্ছে ও এ এই জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ থেকে ছোট হয়, তার মানে কি ব্যাসার্ধ থেকে ছোট, তার মানে অবশ্যই হচ্ছে বৃত্তের ভেতরে অবস্থান করবে, তাই না? ও এটা যদি হচ্ছে ব্যাসার্ধ থেকে ছোট হয়, তাহলে বৃত্তের ভেতরে অবস্থান করবে। তাহলে এ হচ্ছে বৃত্তের বৃত্তের ভেতরে। আর যদি হচ্ছে তোমার এই ও এটা ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়, ব্যাসার্ধ অপেক্ষা বড় মানে কি, ব্যাসার্ধ থেকে ও এ বড়, মানে এ বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থান করবে। তাহলে এ বৃত্তের বাহিরে। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে বির ক্ষেত্রেও বলতে পারি। তাহলে হচ্ছে এখানে ওবিও দিয়ে দাও, এখানেও ওবি দিয়ে দাও। তাহলে এখানেও হচ্ছে বি দাও, এখানে বি দাও। বলো বুঝতে পারলাম কিনা এটা? জি ভাইয়া। ওকে, এখানেও হচ্ছে ওবি দাও। তাহলে এটা হচ্ছে আমি বি অথবা এ, বি অথবা এ, বি অথবা এ। তো এখন এইভাবে করতে হবে তোমার। এখন ও এ বের করো, ও বি বের করো। তাহলে দেখো এখানে ও এ সমান কত আসে। এখানে ও এ সমান কত দেখো তো। ও এ সমান হবে √3 - 4 হোল স্কোয়ার, 3 - 1 হোল স্কোয়ার, কত আসে? √5। √5। এখন বলো, এই √5 কি হচ্ছে 2-এর থেকে বড় না ছোট? বড়। বড়। তাহলে এটা হচ্ছে 2 অপেক্ষা বড়, ব্যাসার্ধ অপেক্ষা বড়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ অপেক্ষা বড়। তাহলে কি হবে? এই বিন্দুটা কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে। এ হচ্ছে বৃত্তের বাহিরে অবস্থান করবে। ঠিক সেম ভাবে হচ্ছে এখান থেকে ওবি বের করো। ওবিটা কত হবে? √ওভার হচ্ছে 3 - 2 হোল স্কোয়ার, 3 - 1 হোল স্কোয়ার, কত আসে? সেমই তো √5। আসে, সেমই আসে। তাহলে √5 এটা অবশ্যই ব্যাসার্ধ অপেক্ষা বড় হবে। তাহলে বিটাও হচ্ছে বৃত্তের বাহিরে অবস্থান করছে।
তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি এ আর বি উভয়ই কি বৃত্তের বাহিরে অবস্থান করবে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? আমাদের উত্তর হবে এটা। ঠিক আছে, বুঝতে পারলাম। জি ভাইয়া। ওকে, তো এখন আমি যেটা বললাম তুমি সিদ্ধ করেও বলতে পারবা, তুমি সিদ্ধ করেও বলতে পারবা। ঠিক আছে, সিদ্ধ করেও বলতে পারবা। কিভাবে বলতে পারবা? তুমি হচ্ছে যে কাজটা করো, এই তো এখানে তুমি হচ্ছে 4,1 দিয়ে সিদ্ধ করে দাও। আমরা এখানে যেটা বের করেছি, এখানে যদি 4,1 বসায় দাও তাহলে কি হবে সেটা? ওটা আসলে ও স্কোয়ারের মান না? জি ও ভাইয়া। স্কোয়ারের মান না, ওটা কিন্তু ও স্কোয়ার। তুমি এখান থেকে তুলনা করেও বলতে পারবে। যদি এই জিনিসটা 4-এর থেকে ছোট হয় তাহলে সেটা বৃত্তের ভেতরে, 4-এর থেকে বড় হলে বৃত্তের বাহিরে, 4-এর সমান হলে পরিধিতে। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের কিন্তু এ পয়েন্টটা যে কোনো জায়গাতেই হতে পারতো, যে কোনো জায়গাতেই হতে পারতো। আমাদের বি পয়েন্টটাও যে কোনো জায়গাতেই হতে পারতো। আমরা সেই জিনিসটাই দেখাই দিলাম, যেটা কোথায় থাকবে। ক্লিয়ার? যেটাই মনে করো হচ্ছে এই পর্যন্তই আমাদের বৃত্ত ছিল। বৃত্তটা হচ্ছে আমরা অনেক দিন ধরে করলাম। আমরা বইয়ের সব ম্যাথগুলো করেছি, উদাহরণের ম্যাথগুলো করেছি, অ্যাডমিশনের কিছু ম্যাথ করলাম, অনেক নতুন কিছু শিখতে পারলাম। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে একটু টেস্ট পেপারটা ঘাটাঘাটি করবা। কারণ তুমি বইয়ের ম্যাথগুলো পারলেই যে সব ম্যাথ পারবা এমন কিন্তু না। ঠিক আছে, বইয়ের ম্যাথগুলো পারলেই অনেক সময় দেখা যায় যে বোর্ডের কোয়েশ্চেনে প্রথম 2-1 লাইনটা একটু পেঁচিয়ে দিয়েছে। তো এই জিনিসটা ধরার জন্য তোমাদের আরেকটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা ঠিকভাবে করার জন্য একটু টেস্ট পেপারটা সলভ করিও। টেস্ট পেপারটা সলভ করলে আই থিঙ্ক তোমাদের এরকম কোনো কনফিউশন থাকবে না। আর আমি যদি হচ্ছে কখনো সুযোগ পাই তাহলে তোমাদের হচ্ছে আমি এই বৃত্তের টেস্ট পেপার থেকে কিছু ম্যাথ করাবো। ঠিক আছে, টেস্ট পেপার থেকে কিছু ম্যাথ করাবো, সরলরেখা থেকে করানোর কথা ছিল, তো ওখান থেকেও করাবো। আপাতত আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে কণিক শুরু করব, কণিকের হচ্ছে পরাবৃত্তটা শুরু করব। তারপর দেখা যাক কখনো সুযোগ হলে এই টেস্ট পেপার থেকে কিছু সলভ করাবো। ঠিক আছে, আর তোমাদের 16 তারিখে কিন্তু ম্যাথ পরীক্ষা, সরলরেখার উপর ভালো করে পড়াশোনা করো। তো এই আমাদের ছিল বৃত্ত। আজকে আমাদের অফিসিয়ালি বৃত্ত শেষ হয়ে গেল। অনেকগুলো ক্লাস তৈরি করলাম, অনেক ধীরে সুস্থে প্রত্যেকটা ম্যাথে আমরা বোঝার ট্রাই করেছি। কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো খুব বেশি প্রয়োজন না, এটা তোমরা নিজেরাও বুঝতে পারো, তো ওই ম্যাথগুলো স্কিপ করবা, সব ম্যাথ করতে হবে না। স্পেশালি তোমাদের যেহেতু কেতাব স্যারের বইটা করাচ্ছি, কেতাব স্যারের বইয়ে দেখবা অনেক ম্যাথ আছে যেগুলো বোর্ডেও আসবে না, অ্যাডমিশনেও আসার মতো না, ম্যাথগুলো তোমাকে বইয়ে দিয়ে রেখেছে। তো এই ম্যাথগুলো তোমার হচ্ছে লাইফে একবার করবা, পরের বার থেকে করার খুব একটা দরকার নেই। চাইলে করতে পারো, না করলে ক্ষতি নেই। বাট ওই তো, বেশি বেশি প্র্যাকটিস করবা। বৃত্ত একদম সহজ একটা চ্যাপ্টার। তুমি যদি একটু কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো, টেস্ট পেপার একটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে। আর বৃত্তটা সহজ, অত বেশি কঠিন না, ছোট ছোট কয়েকটি স্টেপেই ম্যাথ করা যায়। ওই জন্য বৃত্ত চ্যাপ্টারটাকে কখনোই বাদ দেওয়ার ট্রাই করবা না, বৃত্ত চ্যাপ্টার একটা হাতে রাখবা। ঠিক আছে, বৃত্ত চ্যাপ্টার, ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে ধরো আহ সরল রেখা, আর এই দিক থেকে মনে করো হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আর ত্রিকোণমিতি বাকি থাকলো। শর্ট সিলেবাসের কথা যদি বলি, তো এই ক্ষেত্রে অনেক সময় ত্রিকোণমিতি এমনও হতে পারে এমন কোনো ম্যাথ আছে তোমার মাথায় হুট করে আসছে না, তখন কিন্তু সলভ করতে পারবা না। তারপর তোমার হচ্ছে ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এখানে অনেক সময় একটু প্যাঁচায় ম্যাথ দিলে সলভ করা কঠিন হয়ে যায়। বাট সরলরেখা, বৃত্ত থেকে প্যাঁচানোর মতো কোনো ম্যাথ বোর্ডে দিবে না, একদম সহজ সরল সিম্পল ম্যাথ দিবে। তো বৃত্তটাকে কখনোই বাদ দিয়ে রাখবা না। সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, আননেসেসারি ম্যাথগুলোকে বাদ দিয়ে বাকি ম্যাথগুলো করে ফেলবা, তাহলে চ্যাপ্টারটা আরো সহজ লাগবে। ঠিক আছে, তাহলে বৃত্তকে আমরা টাটা বাই বাই বলতে পারি নাকি? জি ভাইয়া। তাহলে এই তো, একটা স্যাড ইমোজি দিয়ে দাও। বৃত্তকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। সুন্দরবন দিবসে বৃত্তকে বিদায় দিয়ে দিচ্ছি, ওই জন্য এ হচ্ছে স্যাড, কান্না করছে।
বুঝছো? বৃত্তকে আমরা টাটা বাই বাই দিয়ে দিলাম। শেষ। ঠিক আছে, তাহলে বৃত্তটা এই পর্যন্ত। ওকে, ঠিক আছে।